সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রতি সপ্তাহ নিয়ে দশম শ্রেণীর গণিত বিষয়ে অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার অধ্যায় হচ্ছে সপ্তদশ অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, নিচের চিত্রটি লক্ষ্য করো। তোমরা কি দেখতে পাচ্ছ বা উপরের চিত্রটি দ্বারা কি বোঝায়? শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমরা লক্ষ্য করো নিচের চিত্রটি। আমরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ডের পাশের হার এবং দিনাজপুর বোর্ডের GPA 5-এর তালিকা। এটা আমরা একটা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা চিত্র তোমরা লক্ষ্য করো, নিচের চিত্রটি দ্বারা কি বোঝায়? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বলো তো দেখি, আজকে আমি তোমাদের যে চিত্রগুলো দেখালাম সেই চিত্র থেকে আমরা আজকের পাঠ কি হতে পারে কে বলতে পারো? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমাদের আজকের পাঠ হচ্ছে উপাত্তের বিভিন্ন প্রকার লেখো। আজকে আমরা উপাত্তের বিভিন্ন প্রকার লেখো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, তাহলে আজকের পাঠ হচ্ছে উপাত্তের বিভিন্ন প্রকারের লেখো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে আমরা উপাত্তের লেখচিত্র কি তা বলতে পারবো। উপাত্তের প্রতিটি লেখের কৌশল শিখতে পারবো। উপাত্তের বিভিন্ন প্রকার লেখ অঙ্কন করতে পারবো এবং লেখ অঙ্কনের বিবরণ দিতে পারবো বা বিবরণ লিখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই অধ্যায় থেকে বাধ্যতামূলক একটা প্রশ্নের উত্তর করতে হয় গণিত বিষয়ের। এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই করতে হবে, তোমাদেরকে একটি প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। সেই জন্য আজকের পাঠটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পাঠ শেষে আমরা এই শিক্ষণফল অর্জন করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, বলো দেখি কে বলতে পারে লেখচিত্র কি? ধন্যবাদ। লেখচিত্র চক কাগজে বিন্দু স্থাপনের মাধ্যমে যে লেখ অঙ্কন করা হয় তাকে লেখচিত্র বলে। উপাত্তের লেখচিত্র কি? শিক্ষার্থী বন্ধুরা, উপাত্ত ব্যবহার করে যে লেখচিত্র অঙ্কন করা যায় তাকে উপাত্তের লেখচিত্র বলে। শিক্ষার্থী বন্ধুরা, উপাত্তের আয়ত লেখ কি কে বলতে পারো দেখি? উপাত্তের আয়ত লেখ হচ্ছে চক কাগজে, যেটা গ্রাফ কাগজ বলি আমরা, চক কাগজে X অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং Y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে লেখ অঙ্কন করা হয় তাকে আয়তলেখ বলে। বন্ধুরা, উপাত্তের গণসংখ্যা বহুভুজ কি কে বলতে পারে দেখি? ধন্যবাদ। গণসংখ্যা বহুভুজ চক কাগজে X অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী বা শ্রেণী ব্যক্তির মধ্যবিন্দু হতে Y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে রেখা অঙ্কন করা হয় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমরা আজকে গণিতের ক্লাস করছো, তোমরা জটফট খাতা কলম না নিয়ে থাকলে নিয়ে নাও। তোমরা এগুলো একটু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, লেখচিত্র কি? উপাত্তের লেখচিত্র কি? উপাত্তের আয়ত লেখ কি? উপাত্তের গণসংখ্যা বহুভুজ কি? তোমরা একটু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, লেখচিত্র চক কাগজে
বিভিন্ন বিন্দু স্থাপনের মাধ্যমে যে লেখ অঙ্কন করা হয় তাহাকে বলে লেখচিত্র। শিক্ষার্থী বন্ধুরা, উপাত্তের লেখচিত্র কি? উপাত্ত ব্যবহার করে যে লেখ চিত্র অঙ্কন করা যায় তাহাকে উপাত্তের লেখচিত্র বলে। উপাত্তের আয়তলেখ ছক কাগজে এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে লেখ অঙ্কন করা হয় তাহাকে আয়তলেখ বলে। শিক্ষার্থী বন্ধুরা, উপাত্তের গণসংখ্যা বহুভুজ কি? শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা বহুভুজ ছক কাগজে এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বা শ্রেণী বৃত্তির মধ্যবিন্দু হতে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে রেখা অঙ্কন করা যায় তাহাকে গণসংখ্যা বহুভুজ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আয়তলেখ এবং লেখচিত্র সম্পর্কে আমাদের অষ্টম শ্রেণীতে আমরা সে ধারণাটা পেয়েছিলাম। আজকের এই শ্রেণীতে আমাদের নবম শ্রেণীতে আমরা এগুলো শিখছি। দশম শ্রেণীতেও আমরা এগুলো আবার রিপিট করছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটু যাচাই করব একক কাজের মাধ্যমে। আমি যেই সূত্রগুলো যেই কাজগুলো তোমাদেরকে আমি বলে দিছি সেই কাজগুলোর আলোকে বলো দেখি কে বলতে পারে লেখচিত্র কি? ধন্যবাদ। হ্যাঁ, লেখচিত্র হচ্ছে, অনেকে বলছো, লেখচিত্র হচ্ছে সব কাগজে বিন্দু স্থাপনের মাধ্যমে যে লেখ অঙ্কন করা যায় তাহাকে লেখচিত্র বলে। শিক্ষার্থী বন্ধুরা, উপাত্তের লেখচিত্র কি? ভেরি গুড। তোমাদের উত্তর একটু মিলিয়ে দেখো, উপাত্তের লেখচিত্র কি? ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আয়তলেখ কি? ভেরি গুড। একটু মিলিয়ে দেখো তোমাদের উত্তরের সাথে। শিক্ষার্থী বন্ধুরা, বহুভুজ কি? ধন্যবাদ। তোমরা বহুভুজ কি সেটাও তোমাদের উত্তরের সাথে একটু মিলিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আয়তলেখ অঙ্কনের ধাপ। এখন আমরা আয়তলেখ কিভাবে করতে হয়, কিভাবে আঁকতে হয়, আয়তলেখ কিভাবে আমরা করব সেই অঙ্কনের ধাপসমূহ নিয়ে আমরা একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আয়তলেখ অঙ্কনের জন্য ধাপ থাকবে 3টি। আয়তলেখ অঙ্কনের জন্য কয়টি ধাপ থাকবে? ভেরি গুড। আয়তলেখ অঙ্কনের জন্য 1, 2, 3 কয়টা ধাপ থাকে? 3টে ধাপ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম হচ্ছে শ্রেণী ব্যবধান, দ্বিতীয় হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, তৃতীয় হচ্ছে গণসংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা তোমাদেরকে সারণী তোমাদের সামনে উপস্থাপন করলাম। লক্ষ্য করো, নিচে 30 জন শিক্ষার্থীর বাংলা বিষয়ের নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। নম্বরের শ্রেণী ব্যবধান 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50। শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা হচ্ছে প্রথম শ্রেণীতে 5, দ্বিতীয় শ্রেণীতে 10, পরবর্তীতে 12 এবং 3। শিক্ষার্থী বন্ধুরা, উপরোক্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করব। আমরা যে আয়তলেখের 3টি ধাপ তোমাদেরকে বলেছি সেভাবে আমরা যে কাজটা করব, তোমাদেরকে আমি যে কাজটা উপস্থাপন করব সে কাজটা হচ্ছে কি? আয়তলেখ অঙ্কন। শিক্ষার্থী বন্ধুরা, সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের জন্য কয়টি ধাপ থাকবে? ধাপগুলো কি কি? আমরা আগে বলেছি আয়তলেখ অঙ্কনের জন্য ধাপ লাগবে 3টি, যেমন শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, গণসংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা শ্রেণী ব্যবধান লিখলাম। শ্রেণী ব্যবধান আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমাদের সারণীর মধ্যে দেওয়া আছে। শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি নম্বরের শ্রেণী ব্যবধান।
শ্রেণী ব্যবধান 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান আমরা তোমাদের এখানে অবিচ্ছিন্ন শ্রেণী 30.5 ধরলাম, অর্থাৎ সামনে 0.5 পিছনে 0.5 যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের এখানে আর শ্রেণীটা অবিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ 30 থেকে 30.5 থেকে 35.5, 35.5 থেকে 40.5, 40.5 থেকে 45.5, 45.5 থেকে 50.5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, 31 থেকে 35, আবার 36 থেকে 40, তাহলে এখানে 35 থেকে 36 একটা গড় এখানে থেকে গিয়েছিল শ্রেণী ব্যবধানে। সেই জন্য এখানে যেন না থাকে, গ্যাপ না থাকে, সেই জন্য অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান করতে হয়। এখানে কিন্তু 30.5 থেকে 35.5, আবার আমরা আরম্ভ করেছি 35.5 থেকে 40.5, আবার 40.5 থেকে 46.5, আবার 44.5 থেকে 50.5। এখানে কোনো বিচ্ছিন্ন নাই, অবিচ্ছিন্ন হয়ে গেছে, এখানে কোনো গ্যাপ নাই। শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা লিখলাম 5, 10, 12, 3। শিক্ষার্থী বন্ধুরা, কয়টি ধাপ করলাম আমরা আয়তলেখ অঙ্কনের জন্য? প্রথমে এরকম 3টে ধাপ নিতে হয়, শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, গণসংখ্যা। তোমরা আস্তে আস্তে খেয়াল করো, তোমাদের ক্লাসটা আমি আস্তে আস্তে নিচ্ছি যেন তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, লিখে নিতে পারো, এবং এখন লিখতে না পারলে পরবর্তীতে যেন লিখতে পারো, সেই জন্য আমরা ক্লাসটা আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আয়তলেখ আঁকার জন্য 3টি ধাপ আমাদের দরকার, সেই 3টি ধাপ নিলাম। এখন আমাদের কি নিতে হবে তোমরা লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা গ্রাফ নিলাম, সব কাগজ যেটাকে বলতেছি আমাদের শ্রেণীটা। আমি তোমাদেরকে আবার এখানে দেখানোর চেষ্টা করলাম। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সারণী এখানে নিয়ে আসলাম। আমি সব কাগজের আনুভূমিক রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হচ্ছে লম্ব, এটা মাঝখানে আমরা একটা শূন্য জিরো দিয়া বা দিয়া মূল বিন্দু ধরলাম। এখানে আমি তোমাদেরকে আমাদের শ্রেণী ব্যবধান আরম্ভ হয়েছে, অবিচ্ছিন্ন শ্রেণী আমাদের আরম্ভ হয়েছে 30.5 থেকে আরম্ভ হয়েছে, আমরা 30.5 লিখলাম। আমরা এখানে একটা জিরো হবে বা উ হবে, এক্স এক্স উ ওয়াই, এক্স উ ওয়াই। এক্স অক্ষ হচ্ছে শ্রেণী ব্যবধান আর ওয়াই অক্ষ হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যার ঘর। এখানে আমরা এই 0 থেকে 30.5 পর্যন্ত বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের লক্ষ্য করো, এখন 30.5 থেকে 35.5 মধ্যে আমাদের গণসংখ্যা কত আছে? আমরা গণসংখ্যা আমাদের আছে 5। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে একটু লক্ষ্য করো, আমরা পরে বিবরণে যাব। 30.5 থেকে 35.5 প্রতি এক ঘরকে 1 একক। আবার গণসংখ্যার সারণী গণসংখ্যার প্রতি ঘরকে আমরা তাও এক ঘরকে 1 একক ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, গণসংখ্যা আর এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম শ্রেণীতে আছে 5, আমরা 5 ঘর নিলাম। তারপর দ্বিতীয় শ্রেণীতে আছে আমাদের 10, আমরা গণসংখ্যা 10 নিলাম। তৃতীয় শ্রেণীতে আছে আমাদের গণসংখ্যা 12, আমরা 12 নিলাম। আমরা পরবর্তী শ্রেণীতে আছে আমাদের 3, আমরা 3 নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, নিচের লেখচিত্রটি হলো উপাত্ত ব্যবহার করে আয়তলেখ। তোমরা লক্ষ্য করো আমরা আয়তলেখ কিভাবে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা তোমাদেরকে জোড়ায় কাজ দেব।
শিক্ষার্থী বন্ধুরা, নিচের সারণীটি লক্ষ্য করো। শ্রেণীর ব্যবধান 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, গণসংখ্যা 5, 7, 8, 3। শিক্ষার্থী বন্ধুরা, উপরোক্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের জন্য সারণী তৈরি করো। উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। অঙ্কন করো, অবশ্যই অঙ্কন, এখানে এইভাবে লেখা না, আয়তলেখ অঙ্কন করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্ববর্তীতে যেভাবে তোমাদের আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয় সেভাবে তোমরা এই কাজটা করো। শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা বহুভুজ কি এবং কিভাবে বের করতে হবে, অঙ্কন করতে যায়, তা এখন আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা বহুভুজ কি এবং কিভাবে অঙ্কন করা যায় তা আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা বহুভুজ x অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান, y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য কয়েকটি ধাপ নিচে উল্লেখ করা হলো। প্রথমত, শ্রেণীর ব্যবধানের মধ্যবিন্দু দশমিক ভগ্নাংশ কিনা দেখব। শ্রেণী মধ্যবিন্দু দশমিক ভগ্নাংশ না হলে শ্রেণী ব্যক্তি, শ্রেণীর মধ্যবিন্দু, গণসংখ্যা সারণী তৈরি করব। শ্রেণী মধ্যবিন্দু দশমিক ভগ্নাংশ হলে শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু ও গণসংখ্যা সারণী তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণী মধ্যবিন্দুটা কি আমরা একটু জানব। শ্রেণী মধ্যবিন্দু কি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা বললাম যে শ্রেণী মধ্যবিন্দু দশমিক ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ না হলে, তাহলে শ্রেণী মধ্যবিন্দুটা কি আমরা একটু তোমাদের সামনে উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণী ব্যবধানের যোগফল ভাগ 2। তোমরা শ্রেণী ব্যবধানের এত শ্রেণী থেকে এত শ্রেণী, এই দুইটা শ্রেণীর যোগ করে, দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা যে ফল পাবো সেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। আমরা আয়তলেখ অঙ্কন করার সময় অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বলছিলাম। এখন আমি সেই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কি তোমাদের সামনে একটু উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা শ্রেণী ব্যক্তিদ্বয়কে দশমিক এ প্রকাশ করে লেখাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলে। যেমন 41 থেকে 45 থাকলে লিখতে হবে 40.5 থেকে 45.5, অর্থাৎ শ্রেণী ব্যক্তির নিম্নসীমাকে অর্ধেক গড় এগিয়ে দিবে এবং উচ্চসীমাকে অর্ধেক গড় পিছিয়ে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, দলীয় কাজ, তোমরা তো দলীয় কাজ করতে পারবে না, একক কাজে করো। বাড়িতে আসো, করোনাকালীন, স্কুল বন্ধ। আমার সব কাজ তোমরা জোড়ায় কাজ, দলীয় কাজ, একক কাজ, সব কাজ তোমাদেরকে এককভাবে করতে হবে। যেহেতু আমরা বাড়িতে আসি, আমি নিজে ক্লাস নিচ্ছি বাড়িতে বসে অনলাইনে। হ্যাঁ, অফলাইনে আমরা যেভাবে ক্লাস নিতাম, অনলাইনে ক্লাস সেভাবে হচ্ছে না। তারপরও অনলাইনের ক্লাসগুলো এই বর্তমান সময়ে আমাদের কাছে এফেক্টিভ মনে হচ্ছে, কার্যকরী মনে হচ্ছে। যেহেতু আমরা বাড়িতে আছি, আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো দেখছে। শিক্ষার্থী বন্ধুরা, দলীয় কাজটা হচ্ছে শ্রেণী ব্যবধান 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, গণসংখ্যা হচ্ছে 5, 7, 8, 3। শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী তৈরি করো। উপরোক্ত সারণী ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ আঁকো। তুমি চেষ্টা করো, হ্যাঁ তুমি পারবে, আমার বিশ্বাস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা, তুমি যে চেষ্টা করছো আশা করি পারছো, না পারলেও আমাদের সাথে মিলিয়ে নাও। হ্যাঁ, এবং যারা করতে পারো নাই, আমার সাথে মিলিয়ে উত্তর মিলিয়ে নেওয়ার পর আশা করি আবার পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন উত্তরটা মিলিয়ে নাও। আমরা একটা গ্রাফ নিলাম, আমরা শ্রেণীটা এখানে লিখলাম, সারণী, গণসংখ্যা
সারণী শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা। আমরা এখানে কিন্তু বহুভুজে শ্রেণী মধ্যবিন্দু দরকার হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি, ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিলাম। জিরোকে মূলবিন্দু ধরলাম আমরা। লক্ষ্য করো তোমরা, প্রতি এক ঘরকে এক একক ধরেছি, এক্স অক্ষ বরাবরও এবং ওয়াই অক্ষ বরাবর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে তোমার কি নিলাম, শ্রেণী 0 থেকে 31 পর্যন্ত বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করলাম। আমরা শিক্ষার্থী বন্ধুরা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। প্রথম শ্রেণীতে আছে 33 এবং ফার্স্ট গণসংখ্যা আছে 5। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 33 নিলাম শ্রেণীর মধ্যবিন্দু। লাল চিহ্ন দিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। 31 থেকে 35-এর শ্রেণী মধ্যবিন্দু 33। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গণসংখ্যা হবে 33-এর 5। তোমরা একটু দেখো, আমরা আগে শ্রেণীর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করলাম। শিক্ষার্থী বন্ধুরা, লাল চিহ্ন দিয়ে আমি 1 2 3 4টি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো, প্রথম শ্রেণীতে গণসংখ্যা 5 আমরা চিহ্ন দিলাম। দ্বিতীয় শ্রেণীতে গণসংখ্যা 7 আমরা তাও চিহ্নিত করলাম বিন্দু দিয়ে। তৃতীয় শ্রেণীতে গণসংখ্যা 8 আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করলাম। শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীতে গণসংখ্যা 3 আমরা তাও চিহ্নিত করলাম। শিক্ষার্থী বন্ধুরা, বহুভুজে আমাদের শ্রেণী মধ্যবিন্দু লাগবে। আমি কিভাবে শ্রেণীর মধ্যবিন্দু বের করেছি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা সেভাবে শ্রেণীর মধ্যবিন্দু বের করে গণসংখ্যাগুলো শ্রেণীর মধ্যবিন্দু বরাবর বসাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বিন্দুগুলো যোগ করব। বিন্দুগুলো আমরা যোগ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, হয়ে গেল আমাদের বহুভুজ। আমাদের সেই কাঙ্ক্ষিত বহুভুজ আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, লেখের নিচের লেখাটি হলো উপাত্তের গণসংখ্যা বহুভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তলেখ কিভাবে আঁকা যায় সেটা শিখলাম। বহুভুজ, গণসংখ্যা বহুভুজ কিভাবে করতে হয় সেটা আমরা তোমাদের শেখানোর দেখানোর চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, অজীব রেখা, এখন আমরা অজীব রেখা অঙ্কনের ধাপসমূহ জানব। শিক্ষার্থী বন্ধুরা, যদিও এই কাজটা একদিনের ক্লাসে আমরা নিই না অফলাইনে, তবু আমরা যেহেতু এখন আমাদের করোনা কাল, আমরা প্রতিদিন ক্লাস নিতে পারছি না, সেজন্য আমাদের ক্লাসের পরিধি একটু বৃদ্ধি হচ্ছে। আমাদের শিকনফলের পরিধি একটু আমরা বাড়িয়ে নিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, অজীব রেখা গণসংখ্যার সারণীকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। অজীব রেখায় ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ক্রমযোজিত গণসংখ্যার সারণী কি? লক্ষ্য করো, প্রথমে শ্রেণী ব্যবধান গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রথমে গণসংখ্যা 7 আছে, আমরা ক্রমযোজিত গণসংখ্যা 7 লিখলাম। 7 থেকে আমাদের আরম্ভ হলো, প্রথম করে 1 থেকে 7, দ্বিতীয় করে 7 থেকে 11 যোগ করলে আমাদের 18 হয়। তারপর 18-র সাথে 8 যোগ করলাম আমরা 26 হলো। 26-এর সাথে আমরা 4 যোগ করলাম, আমাদের 30 হলো। অর্থাৎ আমাদের গণসংখ্যা 30। ওখানেও গণসংখ্যাটা আমাদের এই গণসংখ্যা n সমান 30 হবে। আমরা সেই গণসংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যা এখানে 30 পেলাম। প্রথমে এখানে 7টা আমরা বসালাম। 7-এর সাথে এই 11 যোগ করলাম, 18 হলো। 18-এর সাথে 8 যোগ করলাম, 26 হলো। 26-এর সাথে 4 যোগ করলাম, 30 হলো। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো, আবার দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে 7 আমি বসালাম। কীভাবে বসলাম? 7 আর 11 যোগ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, 18 হলো। 18 এবং 8 যোগ করলাম,
আমাদের 26 হলো। শিক্ষার্থী বন্ধুরা 26 আর 4 যোগ করলাম আমাদের 30 হলো। আমি তোমাদেরকে প্রথমে একটা মুখে বললাম, তারপর আমরা 30 চিহ্ন দিয়ে আবার দেখানোর চেষ্টা করলাম। শিক্ষার্থী বন্ধুরা অজীব রেখা কি এখন আমরা একটু জানব। এক অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চসীমা হতে অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে এক অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চসীমা হতে অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে যে লেখ অঙ্কন করা হয় তাহাকে অজীব রেখা বলে। শিক্ষার্থী বন্ধুরা বাস্তব জীবনে অজীব রেখার ব্যবহার তোমরা কি দেখেছো বা করেছো, জানতে পেরেছো? শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো। এখন আমি তোমাদেরকে একটু মূল্যায়নের মধ্যে যাব। অজীব রেখাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা অজীব রেখা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের কাজ ছিল শিক্ষার্থী বন্ধুরা লেখচিত্র, আয়তলেখ এবং বহুভুজ। এরপরে তোমাদের লেখ অজীব রেখা একটু দেখিয়ে দিলাম। অজীব রেখা আমরা আজকে বিস্তারিত আলাপ করছি না। শিক্ষার্থী বন্ধুরা উপরের চিত্রটির নাম কি কে বলতে পারো? ভেরি গুড, গণসংখ্যা বহুভুজ। ধন্যবাদ, তোমাদের প্রতি রইল ভালোবাসা যে বলতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর প্রশ্ন দেখো। আমি এখানে বহু নির্বাচনী দিয়ে তোমাদের একটু যাচাই করছি। আয়তলেখের ক্ষেত্রে এক্স ও ওয়াই অক্ষ বরাবর কি থাকে কে বলতে পারে? শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ, তোমার প্রতি রইল আমার অসীম ভালোবাসা। শ্রেণী ব্যক্তি ও গণসংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা নিচের কোন লেখ অঙ্কনের জন্য এক্স ও ওয়াই অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চসীমা ও ক্রমযোজিত গণসংখ্যা নিতে হয় কে বলতে পারো? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমার প্রতি রইল ভালোবাসা অজীব রেখা। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বাড়িতে আছি, সবাই বাড়িতে আছি, আমি বাড়িতে আছি। করোনাকাল আমাকে বাড়িতে থেকে আমরা আমাদের কাজ করছি, অনলাইন ক্লাস নিচ্ছি। অনেক শিক্ষক, অনেক স্কুল অনলাইন ক্লাস এখন নিচ্ছে, সবাই নিচ্ছে। যে যেভাবে পারে তোমাদের একটু উপকারের জন্য, তোমাদের মেধা বিকাশের জন্য আমরা ঘরে বসি থাকলেও আমরা ঘরে বসে নাই, তোমরাও ঘরে বসে বাড়ি কাজ করবে, বই পড়বে। শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠের আলোকে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে একটা সারণী দেখো তোমরা। শ্রেণী ব্যক্তি হচ্ছে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে কাজটা করতে হবে, সৃজনশীল প্রশ্ন ক, উপরোক্ত সারণীকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিভাবে তৈরি করে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। বিবরণ সহ অজীব রেখা অঙ্কন করো। আয়তলেখ ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ আঁকো। শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবার প্রতি রইল ভালোবাসা, ধন্যবাদ। আবার দেখা হবে আগামী সপ্তাহে আরেকটি ক্লাস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। বন্ধুরা আবার দেখা হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।